গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সময়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে যখন দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ধ্বংসপ্রায় রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেই সঙ্গে ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থা। তারপরও তাদের হাত ধরেই আপামর সাধারণ জনগণ রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছে। নানা চড়াই পেরিয়ে 2 মাস পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। কেমন গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 2 মাস, এ বিষয়টি নিয়ে মোটা দাগে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে রাজনৈতিক সংলাপ ও সংস্কারের প্রসঙ্গগুলো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলছিলাম 2 মাস পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। 2 মাস সময়টা খুবই কম, কাউকে মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। তারপরও জানতে চাই কেমন গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 2 মাস। জি, ধন্যবাদ আপনাকে। 2 মাস সময় অনেক কিছু নয়, আবার একেবারে কমও নয়। তো আবার যদি 15 বছর 7 মাসের সাথে তুলনা করেন, অর্থাৎ বিগত যে সরকারটি ছিল 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল একটানা, ওই তুলনায় 2 মাস 3 দিন আজকে এটা কোনো সময়ের মধ্যে পড়ে না। কিন্তু আলামত বা লক্ষণ, নমুনা এগুলো দেখে ভালো মন্দ একটু আঁচ করা যায়। তো সেই ক্ষেত্রে এক শব্দে বলবো ভালো। ভালো বলবো এই কারণে যে কথা বলার একটা সুযোগ তো হয়েছে, কথা তো বলা যাচ্ছে। তো কথা বলতে গিয়ে আলোচনাও করা যাচ্ছে, ফাঁকে ফাঁকে সমালোচনাও করা যাচ্ছে। কিন্তু কথা বলতে গিয়ে বা সমালোচনা করতে গিয়ে আমরা কুকথাও কিন্তু 2-1টা বলে ফেলছি। তো কথার একটা স্বাধীনতা ছিল, এই দাবি ছিল যে আমরা কথা বলতে পারি না, যেন কথা বলতে দেয়া হয়। তো কথা বলতে গিয়ে আমরা কিন্তু যদি বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলি, সেটা বাক স্বাধীনতা হয় না। তো এরকম অবস্থায়ও যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন তিনি কিন্তু সহ্য করছেন, বেশ ভালো সহ্য করছেন। তার উপর তিনি গণমাধ্যমকে যেটা বলেছেন যে আপনারা মন ভরে সমালোচনা করুন, কোথাও ত্রুটি দেখলে ধরিয়ে দিন। এটাও আপনার প্রাসঙ্গিক বিষয়ের সাথে খুব মিলে যে একটু সংস্কার, এটাও কিন্তু সংস্কার, এই যে কথা বলতে দিচ্ছে আমাদেরকে। তো যেহেতু কথা বলতে আমাদেরকে দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছেন উনি, কিন্তু আমরা সেটা খেলাপ করছি কিনা খেয়াল রাখার বিষয় আছে। আর তুলনার প্রশ্নে আপনি যেটা বলেছেন, 15 বছর 7 মাসের একটা কোর্স, লং কোর্স, তো সেটা 2 মাস 3 দিনের ক্লাসে কমপ্লিট করা সম্ভব না। এরপরও আমাদের মধ্যে কেউ কেউ যেভাবে আমরা তাগিদ দিচ্ছি যে নির্বাচনটা কবে, যে মনে হয় যেন নির্বাচনটাই আসল কথা, এর আগে পরে আর কোনো কথা নেই। নির্বাচন অবশ্যই একটা উদ্দেশ্য, কিন্তু এটা অবশ্যই সেটা সবার পরে, তার আগে কিছু কাজ আছে। ওই কাজগুলোর নামে হচ্ছে সংস্কার। নির্বাচনটা যেন নির্বাচনের মতো হয়, অর্থাৎ ব্যাখ্যা করলে এরকম যে ভোটটা যেন দিনে হয়, রাতে যেন না হয়। অর্থাৎ ভোটটা যেন মানুষ দিতে পারে, বিনা ভোটে যেন নির্বাচনটা না হয়ে যায়। তো এই কাজগুলো করতে গেলে আপনাকে একটু সংস্কার করতে হবে, একটু মেরামত করতে হবে, একটু সংশোধন করতে হবে। তো এই সংশোধনটা কোন জায়গা দিয়ে শুরু করবে আগে, এটা নিয়েও কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে যে কোনটা আগে। চলমান কিছু কাজ আছে, এগুলো অন্তর্বর্তীকালীন সরকার করবেই। আমরা এই সরকারকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনি যে ভূমিকা দিয়েছেন বা আমরা যেটা বলি, ওই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যাকরণে এটা পড়ে না। বিপ্লব পরবর্তী সরকার, তার মানে বিপ্লবী সরকার। কিন্তু আদতে বা স্বভাবে এই সরকার কিন্তু আসলে বিপ্লবী সরকার না। সবাইকে ডাকছে, সবার কথা শুনছে, দাবিনামা গ্রহণ করছেন, কিছু ফয়সালাও করে দিচ্ছেন। বিপ্লবী সরকাররা সচরাচর এগুলো করে না, তারা তাদের মতো করে সব করে। তো এখানে যে একটা কেমিস্ট্রি বা একটা সংমিশ্রণ আছে, যে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে তিনি কিন্তু এগোচ্ছেন বা এগোতে চাচ্ছেন, সেখানে আমরা রোড ম্যাপের কথা বলছি, কেউ কেউ রূপরেখার কথা বলছি। রূপ ঠিকই আছে, ওখানে আস্তে আস্তে রেখা টানলেই হবে। রোডও ঠিক আছে, আস্তে আস্তে ওখানে ম্যাপ আঁকলেই হবে। কিন্তু মোস্তফা কামাল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই জনগণের যে আকাঙ্ক্ষা দেখেছিলাম নতুন বাংলাদেশ ঘিরে, সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। সেই লক্ষ্য থেকে কি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা পিছু হটেছে? পিছু হটেনি, হয়তোবা কাজের গতিটা ওই মাত্রায় নয়, সেটা হতে পারে। কিন্তু যেখানে আপনি 15 বছর 7 মাস সহ্য করেছেন, তাকে তো একটু সময় দিতে হবে। তো রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র তো একটা ঘর না যে কয়েকটা টিন লাগালাম,
একটু আস্তর দিলাম, ফ্লোরটা করে ফেললাম, চুনকাম করে ফেললাম, 1 সপ্তাহের মধ্যে হয়ে গেল। অথবা রাষ্ট্র কিন্তু একটা খাল না যে অনেক কচুরিপানা জমেছে, একটু সাফ করে দিলাম, খাল সাফ হয়ে গেল, সংস্কার হয়ে গেল। রাষ্ট্র এরই মধ্যে বলতে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করছে, আবার দাবি কেউ কেউ করছে। বলছে সংস্কারের দায়িত্ব আসলে নির্বাচিত সরকারের। তারা সেটার মধ্যে একটু আগে পরে কিছু কথা আছে। তারা বলতে চাচ্ছেন যে মূল সংস্কার যেটা, মূল সংস্কার অর্থাৎ যে 6টা কমিশন করা হয়েছে, তাদেরকে যে কাজগুলো দেয়া হয়েছে, এগুলো হচ্ছে মূল সংস্কার। তো কিন্তু ওখানে যেহেতু শুরুতে আমি বলেছিলাম যে কথা বলতে পারেননি তারা নিজেরাও অনেক দিন, এখন কথা বলার স্বাধীনতা পেয়ে এত বেশি কথা বলছেন, পেঁচ লাগাচ্ছেন নিয়মিত যে আগে সংস্কার নাকি আগে নির্বাচন, অবকাশে রাখে না। এবং নির্বাচনের আগে কিন্তু অনেকগুলো এরই মধ্যে শব্দ অবশ্যই আগে যুক্ত হয়েছে, সংস্কার। অনতি বিলম্বে, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, নানান শব্দ করে তারা শব্দ নিজেরাও তৈরি করছেন, কিছু কিছু দ্রুত সম্ভব, অনত বিলম্বে, যৌক্তিক সময়ে, যথাযথ সময়ে, আরও নানান শব্দ আছে। তো যৌক্তিক কথাটাও তো আপেক্ষিক, আপনার জন্য যৌক্তিক হতে পারে, আমার জন্য তো নাও হতে পারে। কিন্তু একটু কথার গতি অথবা কথার মাত্রা একটু বদল হয়েছে। শুরুতে তারা যেভাবে, বিশেষ করে জামাত ইসলামের দিক থেকে বলা হয়েছিল যে যত খুশি তত সময় নিক, বিএনপি ওটার মধ্যে ছিল না, তারা খুব দ্রুত সময়ের মধ্যে চাচ্ছিল। গত কয়েকদিন আমরা খেয়াল করছি জামাতও বলছে যে দ্রুত যেন হয়, রোডম্যাপ চাইছে। রোডম্যাপ চায়। কেন চায়? কারণও তারা বলেছে যে নয়তো গন্ডগোল পাকতে পারে, গন্ডগোলের নমুনা আছে কিছু। আবার বিএনপি আরও 2 জায়গায় এগিয়ে গেছে, তারা বলছে যে বেশি দেরি হলে আর একটা 111 চলে আসতে পারে, অর্থাৎ তাদের মধ্যে একটা ভয় আছে, যেহেতু তারা এটাতে আক্রান্ত, বেলতলায় তারা একবার ছিল, এই কারণে তারা যে কোনো কিছু দেখলে একটা 111 তাদের একটা ভয় কাজ করে তাদের মধ্যে, তারা ভুগেছে 111-এ, তারা আক্রান্ত হয়েছে, ভুগেছে। তো ওই কারণে হয়তোবা তারা 111-এর শব্দটা উচ্চারণ করে গতকাল সর্বশেষ যেটা বলেছে যে এই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা 111-এর মতো না। অর্থাৎ এই যে বেশি বেশি কথা আসছে, এই কথাগুলো কিন্তু আসলে ভালো কথা না, এক ধরনের অশ্রদ্ধা তৈরি করছে, এক ধরনের অভক্তি তৈরি করছে, অবিশ্বাসও তৈরি করছে। তো এরকমটা চলতে থাকলে আসলে গন্ডগোলের একটা আশঙ্কা থাকে। কিন্তু রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে দ্বার উন্মোচন হয়েছিল, তার জন্য মূল চ্যালেঞ্জ কি আসলে বর্তমান সময়ে রাজনীতি কিনা? রাজনীতি অবশ্যই কিছুটা চ্যালেঞ্জ, কারণ তারা মনে প্রাণে আসলে চাচ্ছেন কিনা সেটা একটু একটু সন্দেহ কিন্তু যাচ্ছে। যেহেতু তারা আমাদের কতজন মারা গেছে, ছাত্র কতজন, শিশু কতজন, বৃদ্ধ কতজন, ছাত্রের বাইরে কতজন, শ্রমিক কতজন, এ নিয়ে আমরা কিন্তু একটা হিসাব আশা করেছিলাম। তারা ওইদিকে খুব একটা যাচ্ছে না। এখনও কতজন কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালের পরিবারগুলোর কি অবস্থা, ওই দিকে না গিয়ে তারা নির্বাচনটার দিকে বেশি এমফ্যাসিস দিচ্ছেন। তার মানে হচ্ছে ক্ষমতার দিকে তাদের একটা নজর আছে। তো আবার এটা দোষের নয়, রাজনীতি যারা করেন যতই বলেন যে আমরা ক্ষমতা চাই না, আর এটার অর্থ হচ্ছে যে ক্ষমতা চাই। আপনার বোধ মনে থাকার কথা, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিয়মিত বলতেন আমি ক্ষমতা চাই না। আসলে সার কথা হচ্ছে ক্ষমতায় আমি থাকতে চাই। তো রাজনীতিবিদদের এটা এক ধরনের বৈশিষ্ট্যের মতো, তারা যেটা বলেন ওটা মুখে বলেন, মনে আরেকটা। এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার জায়গায় আমরা কিছুটা ফারাক লক্ষ্য করছি, কেউ আগে সংস্কার চাইছে, কেউ আগে নির্বাচন চাইছে। যদি এখানে মতানৈক্য থাকে তাহলে কোনোভাবে কি ফলপ্রসূ সংলাপ আমরা আশা করতে পারি? আশা করতে পারি। এর মধ্যে 2 দফা বৈঠক হয়েছে। তারা আসলে চাচ্ছেন কি, যেটা মাঝে মধ্যে বলছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে মাঝে মধ্যে একটু ডাকুক, একটু চা বিস্কুট খাক, একটু সলা পরামর্শ করুক। তো এটা করলে তাদের মধ্যে একটু স্বস্তি লাগে। সর্বশেষ আপনি যেই দফাটাতে দেখেছেন 3-4 দিন আগে, দ্বিতীয় দফা যেটা বিএনপির সাথে হলো, জামাতের সাথে হলো, আরও কয়েকটা 8-9টা পার্টির সাথে, এই নিয়েও কিন্তু তাদের মধ্যে একটু কথা চালাচালি আছে যে কাকে উনি বেশি সময় দিয়েছেন, কার সাথে কথা বলার সময় উনি একটু বেশি হেসেছেন, এ নিয়ে তারা একটা মানদণ্ড তৈরি করে। এবং সেখানে আমরা শুনেছি বিএনপি 18টি প্রস্তাবনা তুলে ধরেছে, সেই সঙ্গে সরকারের নানা কাজে অসন্তোষও জানিয়েছে। বিশেষ করে দুজন আলোচনায় আসবো, দুজন উপদেষ্টার সমালোচনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, সেই আলোচনা আমি ফিরবো। ডাক্তার তৌহিদুর রহমান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। গণবিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের 2 মাসের কর্মযোগ্যকে আপনি কিভাবে দেখছেন? সেটা হলো, ধন্যবাদ। এখানে হইলো যে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আমরা বলতে আছি মোটামুটি। টার্মটা হলো যে আছি মোটামুটির মতো, যে সেই জায়গায় আমি বলতে পারবো না ভালো খারাপ, কারণ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে, বহাল তবিয়তে আছে। আপনি শুধু মাথাগুলা পরিবর্তন করলে কিন্তু আপনার বডির সর্বাঙ্গের ব্যথা কিন্তু আর পরিবর্তন হবে না। এখন আপনার সর্বাঙ্গে ব্যথা, এটা চেঞ্জ করার জন্য একটা পরিকল্পনা দরকার। কিন্তু এখন সমস্যা হয়েছে, তারা যে আমলাতান্ত্রিক এখন জটিলতার মধ্যে পড়ে গেছে,
অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের মতো ভদ্রলোক, নোবেল বিজয়ী মানুষ আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু সেই জায়গায় আমাদের ভাবতে হবে যে এই জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও যারা স্বৈরাচারের যে দোসর যারা ছিল, এরা কিন্তু পুরা সব জায়গা ছেয়ে আছে এবং তারা বিভিন্ন লেবাসে আছে। এখন কেউ লেবাস ধরতেছে, এখন ওই সময় শান্তি সমাবেশে তারা ছিল কি ছিল না, বা দেশের পক্ষে ছিল কি ছিল না, দেশের বিপক্ষে চলে গেছিল কি না, এগুলা বলে তারা ডিভাইড অ্যান্ড রুল করতে চাচ্ছে, রাষ্ট্রকে দুই ভাগে বিভক্ত করে দিতে চাচ্ছে। যে আমি বেশি, একটা মানুষ যখন খারাপ হয় সে পরবর্তীতে ওভার অ্যাক্টিভিটি শো করে, যে আমি বেশি ভালো বোঝানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে ফ্যাসিবাদের দোসররা বেশি ভালো বোঝানোর চেষ্টা করতেছে তাদেরকে, এবং তারা বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করতেছে। যে আমাদের দেখেন এই দেশটা সবার রক্তের বিনিময়, এই ছোট ছোট বাচ্চারা এরা যদি বিপ্লবী, এটা অকল্পনীয়। আমরা মনে করতাম এরা ফেসবুক টিকটক এগুলো নিয়েই থাকবে। অবাক করার বিষয় যে আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা সবসময় সরকারের সকল অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি, কিন্তু যারা এই নতুন প্রজন্ম এরা হঠাৎ করে যে এত বেশি বিপ্লবী এবং দেশপ্রেমিক, এটা একটা বিরল ঘটনা, সারা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি দেখবেন যত ফ্যাসিবাদের পতন হয়েছে তারা কিন্তু পরবর্তী পুনর্বাসিত হয় নাই। কিন্তু এখন যেভাবে আমরা 3টা অডিও রেকর্ড পেয়েছি আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী বলা যায়, তো তার বিষয়ে 3টা অডিও রেকর্ডেই মনে হয়েছে যে সে মনে হয় টুপ করে ঢুকে পড়ার যে বিষয়টা চলে আসতেছে এবং বারবার। সবশেষ ফাঁস হওয়া কল রেকর্ডে আমরা এও শুনেছি ইউনূস সরকার 1 মাসও থাকবে না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। এবং বিষয়টা হলো কি, আপনি দেখেন যে রাজনৈতিক একটু সহিংসতা থাকে সবার মধ্যে, কিন্তু একটা মানুষ যখন সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হয়ে যায়, আমি ডক্টর মানে এই হিসাবে আমি বলতেছি যে সাইকোলজি ইমব্যালেন্স হলে সে দেখেন এখনও প্রতিহিংসা পরায়ণের যে একটা মনোভাব তার মধ্যে, সে কিন্তু তার কথায় প্রমাণ করতেছে বারবার, সে কাউকে ছাড়বে না, একে ধরবে একে মারবে। অ্যাজ এ এক্স প্রাইম মিনিস্টার সে এটা কখনোই, তার আচরণগত যে অধ্যত্বপূর্ণ আচরণ এখনও পরিবর্তন হয় নাই। দেশের এত মানুষের রক্তের বলি হইল তার স্বৈরশাসনের কারণে, তার মধ্যে কোনো অনুশোচনাবোধ নাই। আপনি অবাক হয়ে যাবেন যে এই বিপ্লবের পরে সে আরও বরঞ্চ চুপ থাকলে তার জন্য বেটার হইতো। সে বেসিক্যালি যে তার যে পিতার আদর্শ, আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শ 71 পূর্ব ভূমিকা আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু পরবর্তীতে তার বাকশাল কায়েম এবং তার মেয়ের বাকশালের পূর্ণদৈর্ঘ্য সিনেমা সে যে বহাল তবিয়তে চালিয়ে গেছে, তো সেই জায়গা থেকে আমরা, সে তার নিজের সম্মানহানি নিজেই করতেছে। সে জায়গায় দেখেন আপনি বিএনপির অপরাপর সংগঠনের বিএনপির প্রত্যেকে ন্যূনতম কেউ চাঁদা চেতে যাচ্ছে তাকে শোকজ করতেছে, বহিষ্কার করতে, এটা বিরল ঘটনা। একটি রাজনৈতিক দল হিসেবে এটা বিরল ঘটনা। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে পরিচালনা করছেন দেশকে, তারেক রহমানের বক্তব্য স্বৈর শাসনের আমলে মানে চিন্তাই করা যেত না যে তার বক্তব্য কোথায় প্রচার করবে। আপনারাও স্বাধীনভাবে, যে আমরা যে বলি এখন স্বাধীনভাবে, ভাই যেটা বললেন স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সবাই পাচ্ছে, কিন্তু ইভেন আপনি স্বৈর প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা ছিল, ওইটাও তো অবৈধ তথ্য উপদেষ্টা, তার বক্তব্য কিন্তু এখন প্রচার হয়। আপনি অবাক হয়ে যাবেন যে এই যে সবার যে বাক স্বাধীনতা, সে খারাপ তার কথা মানুষ শুনছে, যে ভালো তার কথা মানুষ শুনছে। এই যে আমরা দেশটা পেলাম, তো সেখানে আমার মনে হয় যে আমাদের প্রতিটা জায়গায় কাজ করার সুযোগ আছে। এবং আমাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি যেমন আমাদের একটা উদাহরণ দিই, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন, ওনার স্বাস্থ্য সেক্টরে এর আগে অতীত অভিজ্ঞতা ছিল না। তো উনি ভালো করতেন যে আমাদের তার সাথে যাদেরকে নিয়েছেন সমন্বয়কদের মধ্যে একজনও ডাক্তার নাই, তো তাকে যারা গাইড করবে তাদেরকে আমার মনে হয় প্রফেশনাল যারা লোক তাদেরকে নিয়ে সে যদি গাইডেড হন তাহলে কাজটা আরও সুন্দর হয়, ভালো হয়। প্রফেশনাল যে ব্যক্তি সে আপনাকে আরও ভালো গাইড করবে। প্রতিটা সেক্টরে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনি যদি সবাইকে ছেটে দেন, পুরা গাছ উপড়ে ফেলেন, তাহলে তো আপনার ওই জায়গায় কোনো কিছু ফল হবে না। তো সেই জায়গায় সব উপড়ে ফেলা যাবে না। কম্পারেটিভলি মন্দের ভালোদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এই সরকারের দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায়, একটু মনে হয় দেরি হয়ে যাচ্ছে আমাদের, কারণ নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া আপনি কোনো কিছু পরিবর্তন করা কোয়াইট টাফ এই দেশে। আপনার কেউ মানতে চাবে না, বাস্তবতা যেটা। আপনি সারা ওয়ার্ল্ডে ফার্স্ট অল কান্ট্রিতে, আপনি ইউএসএ বলেন, সাউথ কোরিয়া থেকে শুরু করে সব কান্ট্রিতে, ফার্স্ট অল কান্ট্রিতে, আপনি ইন্ডিয়া আমাদের অপরাপর দেশ, তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে তাদের গণতান্ত্রিক সরকারের কারণে তারা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারে, সেখানেও কিন্তু প্রতিবাদ হয় মানুষজনই একলা। আপনি দেখবেন যে বাংলাদেশের আদতে এই যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কিন্তু আন্দোলনের সব জায়গায় এটা আমরা একটা আদর্শ হয়ে গেছি সারা ওয়ার্ল্ডের কাছে। যদি বলা হয় বিপ্লবের চেতনা, সেই জায়গায় বাংলাদেশ হয়ে গেছে একটা উদাহরণ, যে বিপ্লবিক চিন্তা এবং বিপ্লবিক ধারণার উর্বর ভূমি হয়ে গেছে বাংলাদেশ, এবং বাকি কান্ট্রিগুলো বাংলাদেশকে ফলো করে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের।
নিঃসন্দেহে গর্বে দিন শেষে ডাক্তার তৌহিদুর রহমান, রাজনৈতিক দলই আসলে দেশ চালাবে এটাই বাস্তবতা, কিন্তু আমরা যে পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখেছি, যেভাবে আসলে গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে আসলে সংস্কার না হয়ে নির্বাচন হলে আদতে কোনো সমাধান আসবে কি? এখন আপনার মূল জায়গাগুলা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জায়গাগুলো আপনার বেসিক নিড। আপনি চাইলেই যে কাউকে দেখেন, ইউনূস সাহেবের মতো ভদ্রলোককে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানের মতো যাদের ন্যূনতম কোনো খুঁত পায়নি, তাদের নামেও কিন্তু মিথ্যা মামলা দিয়েছে সকল নেতাকর্মীর নামে। সেই জায়গায় আপনি চাইলে কাউকে হ্যারেস করে, এটা যাতে কেউ না পারে, পরবর্তীতে ভবিষ্যতে কেউ যাতে না পারে যে চাইলে আমি আপনাকে হ্যারেস করলাম, আপনাকে আমার পছন্দ না, আমি মামলা দিয়ে আপনাকে কাউন্টার দিয়ে আপনাকে আটকায় দিলাম, যে হ্যাঁ ঠিক আছে ওকে আমি একদম পুরো বাইন্ডিংসের মধ্যে ফেলে দিই। আমাদের নেতাকর্মীরা, মানে বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকের স্কুল হয়ে গেছিল, মানে আপনার যে হলো ইয়েতে প্রত্যেকটা স্কুলের মতো আদালতে প্রতিদিন যাওয়া লাগতো। তো একটা মানুষের আপনি যদি 5 দিন সপ্তাহে কোর্টে হাজিরা দেওয়া লাগে, আপনি একটা মানুষের সাথে বাইন্ডিংসের মধ্যে আপনি ফেলে দিলেন, তাকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, ইভেন আপনি আমাদের যারা বিভিন্ন সেক্টরে প্রমোশন হয় নাই, এদের বাচ্চারা যারা স্কুলে পড়ে, এরা কিন্তু বলতে পারে না আমার বাবা মেডিকেল অফিসার বা আমার বাবা লেকচারার, তারা কিন্তু প্রমোশনের কথাগুলো বা বলতে পারে না, যে তার বাবা যে কবে অধ্যাপক হবে, কবে কোনো জায়গায় একটা ভালো জায়গায় থাকবে, তারা কিন্তু পরিচয় দিতে পারে না। তো একটা যে সামগ্রিক চিন্তা ভাবনার ধারণা, তো আমার মনে হয় তাদের দুইটা পাশাপাশি চালানো উচিত। সে জায়গায় হলো সংস্কার আপনার করতে হবে, আরেক দিকে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে, কারণ জবাবদিহিতা সবারই থাকা উচিত। আমরা বর্তমান বাস্তবতায় যেমনটা আসলে সব দিকেই সংকট দেখতে পাচ্ছি, এবং আওয়ামী দুঃশাসনের 15.5 বছরের জঞ্জালের আসলে যদি আমরা বলি রাতারাতি কি 2 মাসের মধ্যে সমাধান আমরা প্রত্যাশা রাখতে পারি কিনা, প্রশ্নটি থাকছে আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার তৌহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আওয়ামী দুঃশাসনের রেখে যাওয়া জঞ্জালের দায় কি কোনোভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে চাপাচ্ছি? বিষয়টা এরকম না, বিষয়টা হলো একটা কনসিকুয়েন্স থাকে। এখন আপনার একটা দেশ যখন মানে জঞ্জালে ভরে যায়, তখন সেটা ছাঁটাই করার দায়িত্ব সকল নাগরিকের। আমরা প্রত্যেকে এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি, আপনি বলতে পারেন। দলগতভাবেও বিএনপি থেকে শুরু করে বাকি সমমনা যত দল আছে, তারা সকলেই কিন্তু বলেছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই, কিন্তু সময়টা যাতে বেশি না হয়ে যায়, যে আমাদের বাকি বাইরের যে হুমকি থাকে, যে হুমকি মানে যে স্বৈরাচার, কখনো কিন্তু হিটলার মুসলিমরা কিন্তু পুনর্বাসিত হয় নাই, তাদের দেশে কোনো দিন পুনর্বাসিত হয় নাই, কিন্তু এখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা প্রতি বিপ্লবের একটা চিন্তা ভাবনা আছে যে তারা অন্য কোনোভাবে কু করতে পারে। এটা সাধারণ মানুষের, আপনি চায়ের আড্ডায় যান গ্রাম বাংলায়, দেখবেন সবার মধ্যে এই আড্ডা, শেখ হাসিনা কি সত্যি চলে আসতে পারে, বেসিক্যালি হয়েছে কি একটা স্বৈরাচার আর ফেরত আসতে পারে, তারা এই ভয়ে আছে, মানুষের মধ্যে এই ভয়। তো সুষ্ঠু নির্বাচন ছাড়া আপনার এই ভয় থেকে উদ্ধার করার তো আর কোনো রাস্তা নাই। সেই জায়গায় আমাদের চিন্তা করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত গতি হলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ডক্টর ইউনূস সাহেব বাহির থেকে যে আমাদের আর্থিক সহযোগিতা প্রায় $700 কোটি মতো আমরা নিয়ে আসছেন, যে এটা অবশ্যই অনেক বড় অ্যামাউন্ট, এটা আমাদের দেশের জন্য অনেক বড় অর্জন। যেখানে মাফিয়ারা, গত স্বৈর শাসকরা টাকা এই দেশ থেকে বাইরে পাচার করেছে, সেখানে আমাদের ডক্টর ইউনূস সাহেবরা নিয়ে আসতেছেন টাকা, এটা অবশ্যই আমাদের জন্য একটা গুড সাইন। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে সময় বেশি দিতে গেলে বাকি তৃতীয় পক্ষ যাতে কেউ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অতীত অভিজ্ঞতা কখনোই ভালো না, আমাদের যখনই ডিলে হয়েছে তখনই তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, এই ভয় সবার মধ্যে আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের উচিত যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা আশা করতে পারি, আমরা সাধারণ নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমরা আশা করতে পারি তারা দ্রুত একটা রোড ম্যাপ দিবেন। এই দেশে কখন কি নির্বাচন অনুষ্ঠিত হবে সবার একটা প্রস্তুতি থাকবে। সবাই যখন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, বাকি অনেক কিছু কমে যাবে। আপনি দেখবেন যে স্বৈরাচারের দোসর যারা ছিল, এরা কিন্তু তাদের ব্যানার না নিয়ে অন্য সংগঠনে ব্যানার নিয়ে তারা বিভিন্ন খারাপ কাজ করে দায় চাপানোর চেষ্টা করতেছে। এখন বিএনপি বা অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা করতেছে। তারা কিন্তু লীগেরই, অলরেডি আপনি দেখবেন শ্রমিক লীগের বিভিন্ন জন বাস পোড়ানো, বিভিন্ন কিছু নৈরাজ্য, তাদের ব্যক্তিগত আক্রোশটা তারা অন্য দলের কাঁধে চাপায় তারা কিন্তু সিদ্ধি হাসিল করার চেষ্টা করতেছে। এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য সুশাসনের বিকল্প নাই। আপনি প্রতিটা রাস্তাঘাটে দেখবেন অনেকের আগ্রহ হারায় ফেলছে, তারা অন্যায় যেগুলা প্রশ্রয় পেত ওই সময় এখন পাচ্ছে না। আপনি বলছেন ষড়যন্ত্র চলমান আছে, কিন্তু আমরা চিরাচরিত রাজনীতির সংস্কৃতির কতটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিএনপির অনেক নেতাকর্মীকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। এটা একটা হলো কি ইতিহাসে বিরল, যে বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা, যে কেউ ন্যূনতম খারাপ কাজের ব্লেম আছে কারো নামে, তাকেই শোকজ দিচ্ছে, কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে, এবং যদি
মানে যার হইলো কি উত্তর যদি যথাযথ উত্তর না দিতে পারে তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। এটা একটা বিরল ঘটনা। আপনি কখনো শুনছেন যে আওয়ামী লীগের কেউ সম্রাটরা তাদেরকে যখন নিজেরা মানা পড়ে নিজেদের গ্রুপিংয়ের কারণে তারা জেলখানায় গেছে, তারা কিন্তু লীগ তাদেরকে শাসন করতে পারে নাই, তাদের গভর্নমেন্ট কিন্তু তাদেরকে শাসন করতে পারে নাই। স্বৈরাচার যখন স্বৈরতন্ত্র কায়েম করে সে কিন্তু তার খারাপ ছেলে বেপরোয়া ছেলে পেলে কিন্তু শাসন করে না, সে চাই ও আগায় যাক, ও আগাইলে বাকিদেরকে আমি দমন পীড়ন করতে পারবো, বিরোধী মতকে আমি দমন করতে পারবো। আর এখন আপনি বিপরীত পক্ষে চিন্তা করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু সবাইকে পানিশমেন্ট দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তৌহিদুর রহমান। মোস্তফা কামাল, আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপ তুলে ধরি, 6টি সংস্কার কমিশন গঠন করেছে, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে রদবদলও হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া চলমান, সেই জায়গা থেকে অর্থনীতিকে সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে, গুম বিষয়ক কনভেনশনের স্বাক্ষর। এরপর আমরা দেখলাম যে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদায়ন করেছেন বলে অভিযোগ বিএনপির। এই বিষয়টি নিয়ে আপনার তাদের কাছে নিশ্চয়ই কিছু তথ্য আছে। আমি একটু আগে আপনাকে বলেছি যে এই সরকার যেন প্রমাণ করে যে তাদের সাথে বিগত সরকারের কোনো সুবিধাভোগী না থাকে। এই শর্তটা কেন দেয়া হচ্ছে? নিশ্চয়ই তাদের কাছে তথ্য আছে, এমন সুবিধাভোগী কেউ আছে। আরেকটা শর্ত দেওয়া হচ্ছে যে এই সরকারকে প্রমাণ করতে হবে, সেটা গত পরশু বিএনপির মহাসচিব বলেছেন যে তারা 111-এর কোনো সুবিধাভোগীকে তাদের সাথে রাখবেন না, অর্থাৎ রাখা হয়েছে এই ধরনের কিছু তথ্য থাকাতেই সেটা ওয়ার্নিংয়ের মতো। তো এটাও তো সংস্কারের একটা অংশ। আমি যে প্রতিবাদ করতে পারছি, অভিযুক্ত করতে পারছি, যেখানে আগে কথাই বলা যেত না, তো ওই তথ্য দৃষ্টিতে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা কিছু সিদ্ধান্ত নেবেন। তারা আবার দুজন উপদেষ্টার নাম ধরেও কিছু অভিযোগ করেছেন। তো এরকম একটা অবস্থায় ভয়ের খুব কিছু কিন্তু আমি দেখছি না। গতি নষ্ট হচ্ছে কিন্তু ভয়ের কিছু দেখছি না। এই কারণে, কারণ বর্তমান যারা আছে বিশেষ করে ক্ষমতায়, তাদের কোনো দল নাই। অন্তর্বর্তীকালীন সরকার যেটা, তাদের কোনো দল নাই। দ্বিতীয়ত, তাদের কিন্তু পছন্দের দল যেমন নাই, তারা একটা দল গঠন করবেন, অর্থাৎ যেটাকে আমরা কিংস পার্টি বলতাম, এটাও নাই বাংলাদেশে। অতএব ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে সম্ভবত এত ভয় পাওয়ার কিছু নাই। তো এরপরও একটু চাপে রাখা বোধহয় ভালো। এটা রাজনৈতিক অভিধানও আছে যে একটু চাপে রাখা, একটু প্রেশারে রাখা। কারণ আপনি ওইভাবে লোক বাছাই করতে গেলে কুল কিনারা পাওয়াটা বড় কঠিন হবে। তো এক জায়গায় তো কোনো সন্দেহ নাই, তারা যে প্রত্যেকেই সৎ মানুষ। শাসক হিসাবে তারা চমৎকার, প্রশাসক হিসাবে চমৎকার, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন ভালো, রাজনৈতিক ঘাটতি আছে তাদের। আর পাশাপাশি একটা অভিযোগ আছে, তারা ওই বিগত 2টা সুবিধাবাদী সরকারের সুবিধা তারা নিয়েছে, আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছে, 111 সরকারের কাছ থেকে নিয়েছে। হয়তোবা বিএনপি ওই দিকগুলো ইঙ্গিত করেই বারবার এই সতর্কতাগুলো দিচ্ছে। কিন্তু এখানে আশাবাদী হওয়ার মতো অনেক কিছু আছে। আপনি যেটা বলছিলেন, যেখানে এখান থেকে টাকা চলে যায়, আর এখন আমরা আছি যে অন্তত ওই টাকাটা যদি ফেরত আনা যায়, কতটুকু আসবে বা না আসবে আরও পরের বিষয়। কিন্তু এই যে চেষ্টাটা করা যাচ্ছে, এই সাহস করা যাচ্ছে, এটা কিন্তু চারটিখানে কথা না। আবার এবার বিপরীতে আপনি দেখেন, যারা নির্যাতিত ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়মিত বলতেন, আবৃত্তি করে বলতেন, খিচুনি দিয়ে বলতেন, আস্তিন গুটিয়ে বলতেন যে তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের 20 লাখ কর্মীকে হত্যা করা হবে। তো আমরা তো এখন পর্যন্ত ওই ধরনের খারাপ নমুনা কিন্তু দেখিনি। জামাত নেতারা নিয়মিত বলতেন যে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে, কিন্তু আমরা জামাত কারো দাঁত ভাঙছে বা ভাঙ্গার মতো যাচ্ছে ওই রকম কিন্তু দেখছি না। তার উপর ডক্টর ইউনূস, যার বিরুদ্ধে শতখানেক মামলা, যাকে পদ্মা সেতুর থেকে চুবানোর হুমকি পর্যন্ত আছে, তিনিও তো বয়স বিভিন্ন কিছু মিলিয়ে খেপতে পারতেন, চড়তে পারতেন, কিন্তু আমরা খেয়াল করছি তিনি ওই ধরনের কোনো প্রতিশোধের দিকে যাচ্ছেন না। তো এইটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা সুযোগ, আমি গণমাধ্যমের জায়গা থেকে মনে করি। কিসের সুযোগ? সংস্কার হওয়ার সুযোগ, নিজেদেরকে সংশোধন করার সুযোগ। কিন্তু আমরা যেটা খেয়াল করছি, তারা সংশোধনের দিকে কিন্তু যাচ্ছেন না। এখনও তাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী দলের সভানেত্রী, তিনি এখনও চট করে, হুট করে এই শব্দগুলোই ব্যবহার করেন। তিনি চট করে চলে আসবেন, টুস করে ফেলে দেবেন। কর্মীরাও বলে যে আমরা ঠুস করে নেমে পড়ব। অর্থাৎ যে আচরণগত সংস্কৃতির যেই আপনার সংশোধন অথবা সংস্কার, সেটা কিন্তু দরকার আছে। আমি আচরণটা কি করছি, কি আগের মতোই করছি, আত্মশুদ্ধি। যদি নিজের চেষ্টা নিজে করি, সেটা হবে সবচেয়ে উৎকৃষ্ট সংস্কার। আমরা চাপ দিয়ে আপনি কতক্ষণ সংস্কারে রাখতে পারবেন? এখন দেখেন, সংস্কারের কথা জাতীয় পার্টিও বলে, যারা টানা 3-4 মেয়াদে
ব্রেড অ্যান্ড বাটার খেয়েছে, মন্ত্রী হয়েছে, আরও নানান কিছু হয়েছে, নিজে এমপি হয়েছে, সাথে নিজে স্ত্রীকেও এমপি বানিয়েছে, তারা এখন বলে যে সংস্কার দরকার। এটা হচ্ছে আসলে স্রোতের সাথে মেলার একটা চেষ্টা। সেই ক্ষেত্রে রাজনৈতিক একটা ইশতেহার হোক, চুক্তিনামা হোক আর ফয়সালা হোক, এই জায়গাটায় কিন্তু আসতে হবে। আমরা 90-তে এটাতে আসা হয়নি। আলোচনা ছিল যে পতিত সরকার কখনো মূলধারার রাজনীতিতে আসতে পারবে কিনা। এবারও কিন্তু একটু একটু কথা ছিল কয়েকদিন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা সেটা এনেছিল যে জাতীয় পার্টি যারা এই স্বৈরাচারের পার্টনার অথবা এই দস্যুতার পার্টনার, সুবিধাভোগী, তারা কেন এই স্রোতে আসছে। কিন্তু আমরা খেয়াল করেছি 2-3 দিনের মধ্যেই সেটা কিন্তু থেমে গেল। এটা লক্ষণটা খুব একটা ভালো নয়। আপনি বলছিলেন যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিজেদের সংস্কারের একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু অবশ্যই টাইম হয়েছে। ম্যাগাজিনে আমরা একটা প্রতিবেদন যেমনটি দেখলাম যে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছে বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব শূন্যতা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দিতে পারে। এই আলোচনায় আমরা ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। আবার আমরা শুনেছি যে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় তা নিয়ে ভারতের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। হওয়ারই কথা, হওয়াটাই স্বাভাবিক। ভারতের সাথে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘকালের সম্পর্ক। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তার চেয়ে আরও বড় সম্পর্ক, অনেক বড় সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে তো বিচ্ছেদ হতে পারে, কিন্তু তাদের ওই সম্পর্ক তার চেয়ে বড় সম্পর্ক, রক্তের সম্পর্কের মতো, অনেকটা আত্মীয়তার সম্পর্কের মতো। সেক্ষেত্রে তারা সেটা করবেন, ওইটাই স্বাভাবিক। ওইটার এখন কি আপনি ষড়যন্ত্র হিসাবে নেবেন? তাদের কাছে আবার এটার নাম সহযোগিতা। যারা আওয়ামী লীগের বিরোধী তাদের কাছে এটা ষড়যন্ত্র। তো এরকম একটা অবস্থায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যেটা বলেছেন সেটা কিন্তু ইনফরমেশন না, সেটা হচ্ছে অ্যাজাম্পশন, ধারণা করছেন। তো ধারণার উপাদান তো আমাদের এখানে আছে। আমি যেটা 90 সালের কথা বলছিলাম, 90 সালে আলোচনা ছিল যে এরশাদকে আর রাজনীতি করতে দেয়া যাবে কিনা বা দেয়া ঠিক হবে কিনা। 2-4 দিন আলাপের মধ্যেই কিন্তু এটা পরবর্তীতে চলে গেল কালো তালিকায়। কয়েকজন লোককে কালো তালিকাভুক্ত করে। আমরা যেটা খেয়াল করেছি গণমাধ্যমের কর্মী হিসাবে, একটু টুকটাক লেনদেন, মিলামেশা, অতএব তারাও গণতান্ত্রিক হয়ে গেল। আবার প্রমাণিত গণতান্ত্রিক। এরশাদ সাহেব জেলখানা থেকে নির্বাচন করে 5টা আসনে জয়ী হয়েছেন। অতএব আপনি যদি গণতন্ত্র ধরেন, যথাযথ কাজ হয়েছে। আবার এরশাদ সাহেবকে যারা হটিয়েছেন, মূল 2 শক্তি আওয়ামী লীগ আর বিএনপি, এই 2 দলের মধ্যে প্রতিযোগিতা, কে এরশাদ সাহেবকে কাছে নেবেন। একজন বলছেন তাদের দেবর ভাবের সম্পর্ক, আরেকজন বলছেন না, আমাদের সম্পর্কটা আরও কড়া, আমাদেরটা ভাই বোনের সম্পর্ক। অর্থাৎ জনগণের সাথে প্রতারণা এই 2টা দল কিন্তু বরাবরে করে আসছে। জনগণ তাদের শিকার, প্রতারণার শিকার। তো ওই রকম একটা অবস্থা থেকে এরশাদের সাথে রাজনৈতিক মিতালি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে। বিএনপি এটারে আবার গালিগালাজ করে। তো বিএনপি কিন্তু সূচনাটা বিএনপি করেছে। 4 দলীয় জোট নামে একটা জোট করেছে, এক পাশে এরশাদ সাহেব, অন্য পাশে অন্যদিকে। তখন আমরা গণমাধ্যম থেকে জিজ্ঞাসা করতাম যে পাশে যে এই বেটার নাম স্বৈরাচার, আমাদেরকে শিখাইলেন। বলে যে না, এটা আন্দোলনের সময় বলা হয়েছে, কিন্তু রাজনীতির মাঠে স্বৈরাচার স্থায়ী কিছু না। আবার দেখা গেল আওয়ামী লীগের কাছে এই জামাতে ইসলামী, শেখ হাসিনার পাশে একদিকে নিজামী সাহেব বসেন, আরেকদিকে মুজাহিদ সাহেব বসেন। তা আমরা জিজ্ঞেস করেছি এদের নাম না রাজাকার। বলে যে ওইটা তো রাজনীতির কথা, যখন আন্দোলন প্রশ্ন বিএনপিকে হটাতে হবে তখন এটা আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ এই অসহায় জনগণের সাথে এই তামাশা মশকরাটা তারা ঠিকভাবেই করেছেন। যে তামাশা মশকরার কথা আপনি বলেছিলেন, আমি আরেকটু প্রসঙ্গ যুক্ত করি। আমরা তো দেখেছিলাম যে 90 দশকে 3 জোটের রূপরেখা, যেটি আজও বাস্তবায়ন হয়নি। সেই জায়গা থেকে আমরা সংস্কার উদ্যোগের কথা বলছি। রাজনৈতিক দলগুলো পরবর্তী সময়ে যে সেই প্রস্তাবগুলো নাকচ করে দেবে না, তার নিশ্চয়তা কি? কোনো নিশ্চয়তা নেই। সংস্কারের এখানে এই জন্যই কথাটা আসছে। এখন আমরা যতই বলছি যে সংস্কার রাজনৈতিক দলের নেতারা করবে, আপনি লিখে রাখেন ওনারা করবেন না, ওনাদের এই করার অভ্যাস নাই। এটা এখন তারা দ্রুত ক্ষমতায় যাইতে চায় যে মূল কাজ আমরা করব, ফরজ কাজটুকু অন্তর্বর্তীকালীন সরকার করুক, নফল কাজটুকু আমরা করব, অর্থাৎ করব না। এটার বাংলা তর্জমা হচ্ছে এই কাজটুকু আমরা করব না, যেখানে সুবিধা পাবো ওখানেই যাব। কিন্তু এরপরও কিন্তু একটু নমুনা ভালো। এবার বিএনপির চেয়ারপারসন এই পর্যন্ত একবার বক্তব্য রেখেছেন, 2-3টা বাক্য তিনি স্পষ্ট বলেছেন কেউ যেন প্রতিহিংসা পরায়ণ না হয়। তাদের চেয়ারম্যান নির্যাতিত মানুষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার প্রত্যেকটা বক্তব্যে বলছেন কেউ যেন নিপীড়নে না যায়, প্রতিশোধে না যায়। কিন্তু উনি বহিষ্কার করতে করতে কাহিল হয়ে যাচ্ছেন, ওনার কথা শোনে না কেউ।
আজকে এখানে বহিষ্কার, কাল ওখানে বহিষ্কার, কেউ কারো দোকান দখল করে ফেলে, ভুলে কেউ কারো গাড়িতে উঠে যায়। তাহলে কি কেন্দ্রের সাথে তৃণমূলের দূরত্ব তৈরি না, হয়েছে? দূরত্ব তৈরি হয় নাই, নিয়ন্ত্রণের প্রশ্ন, নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা পরিষ্কার, এটা লুকোচুরির কিছু নাই। কারণ কর্মীরাও তোলা, তারা নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে এক ধরনের বেদনা আছে। যেটা বলা হয় বিএনপি যে আর একটা 111 যদি চলে আসে, কোনো অপশক্তি যদি চলে আসে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই কর্মীদেরকে কতদিন নিয়ন্ত্রণে রাখা যাবে। বাংলায় যেটা বলে একটা খাই খাই অবস্থা, এটা কর্মীদের মধ্যে আছে। তো এরপরও একটা দল যে এইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এটা তো আমরা আগে কখনো দেখিনি। এটাও তো একটা ছোটোর মধ্যে একটা সংস্কার। আর মূল সংস্কারের জায়গায় তো গেলে আপনার প্রথমেই যেতে হবে প্রশাসনের কাছে। ওখানে রন্ধ্রে রন্ধ্রে ভরপুর। আওয়ামী লীগকে বা আগের প্রধানমন্ত্রীকে এই দুর্বৃত্তায়নে উৎসাহিত করার ক্ষেত্রে প্রশাসনের এক একজনের কি কম অবদান, এক এক শিক্ষকের কি কম অবদান। অঘটন ঘটলো 5 তারিখ, সরকার পতন। 1-2 তারিখেও শিক্ষকদের কেউ কেউ বলেছেন, যেগুলো অডিও আছে কারো কারো কাছে, যে কি 2-4টা মারেন, এর চেয়ে বেশি করে মারেন, সমান করে ফেলেন। অর্থাৎ উৎসাহিত করা। আমরা সংশোধন করা, এখন সংশোধন বলতে শব্দটা বলি না, সংস্কার বলি। আপনি কি সংশোধনে রাজি হন কখনো? সহ্য করেন সংশোধন দিলে? অথচ আমাদের ধর্মে পর্যন্ত আছে সংশোধন দেয়া, নামাজে পর্যন্ত সংশোধন দেয়া যায়। নামাজে ইমাম সাহেব যদি ভুল করেন, পেছন থেকে কারেকশন করে দেয়া, সংশোধন দেয়া, অথবা যদি ভুলটা ছোট হয় তাহলে ছোট্ট করে একটা কাশি দেয়া। তো আপনি গত সংশোধনের সুযোগ আসলে সবসময় থাকে। ধন্যবাদ আপনি জানাচ্ছি গত ওই সময়গুলোতে কাউকে দেখেছেন যখন বলা হয় যে একটা মরলে 10টা মেরে ফেলো, পাশ থেকে কেউ একটু ছোট্ট করে কাশিও দিয়েছে? অর্থ হলো যেটা বললেন না, বরং হাততালি দিয়েছে, মাথা নেড়েছে, দাঁত বের করে হেসেছে, যেন ছবিটা ক্যামেরায় আসে। অর্থাৎ ক্যাম্পেইনটা ওখানে। তো ভবিষ্যতে যেন তাদের এটার মধ্যে একটা পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে আমি মনে করবো আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। আওয়ামী লীগ বসে বসে তওবা করার দরকার নাই, তো ঘোষণা দেওয়ার দরকার নাই যে আমরা ভুল করে ফেলেছি। আচরণের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ দিতে পারে। ওই সুযোগ বাংলাদেশে আছে। 90-এরটা যেটা আমি বললাম, 111-এরটাও তো বললাম, যারা ওইদিকে ছিল তারা এইদিকে এসেছে। কারণ সংস্কার শব্দটা সুন্দর, কিন্তু আমাদের সংস্কার সম্পর্কে অভিজ্ঞতা খারাপ। 111-এর সময় সংস্কার ছিল, নীতি আদর্শের পরিবর্তন না হলে আসলে সংলাপ বা সংস্কার কতটা ফলপ্রসূ হবে সেটিও একটি প্রশ্ন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর তৌহিদুর রহমান। আওয়ামী লীগ বর্তমান সময়ে একেবারে নিষ্ক্রিয়ই বলা যায়, এবং রাজনীতির মাঠে আমরা যদি বলি যে একক আধিপত্য বিস্তার করছে বিএনপি, সেটিও ভুল বলা হবে না। তারপরেও বিএনপির মাঝে বিরাজনীতিকরণের আশঙ্কা কেন তৈরি হচ্ছে? ধন্যবাদ। বিষয়টা হয়েছে যে আপনার বিরাজনীতিকরণ কখন আসবে, যে আওয়ামী লীগ যে চর্চাটা ছিল, এখানে রাজনীতি ছিল না, ছিল দমন পীড়ন, হটানো, গুম, ক্রসফায়ারের সংস্কৃতি। সেই জায়গাটাকে আপনি রাজনীতি বলতে পারবেন না। রাজনীতি আপনি কখনো দেখছেন যে পারস্পরিক শিষ্টাচারের যে জায়গাটা, শ্রদ্ধাবোধের জায়গাটা, এটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আপনি কোনো দিন আপনি চিন্তাও করতে পারবেন না যে এই দেশে আপনি মানুষের বিবেচনা না করে কে কত বড় লিগার, কে অন্যজনকে কিভাবে শাসন করতে পারবে, শোষণ করতে পারবে, তাচ্ছিল্য করতে পারবে, ওইটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এবং নিজেকে বড় লিগার প্রমাণ করার জন্য সে মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে নাই। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, এই যে বেনজির আজিজ, এগুলো তো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এরকম বেনজির আজিজ তৈরি হওয়ার জন্য আপনার কত খারাপ কাজ করা লাগে আপনি বলেন। এগুলো তো একটা স্বৈরাচারের যে নির্যাস থেকে তৈরি হয় বেনজির আজিজরা, এটা একদিনের ফসল না। তো সেই জায়গায় রাজনীতি বলতে যে থিমটা ছিল, আগেকার দিনে পারস্পরিক চর্চা ছিল। একজন ভালো বক্তৃতা দেয় স্টুডেন্ট লাইফে, তাকে পিক করা হতো, তুমি আমাদের দল করো। একজন মেধাবী, তাকে পিক করা হতো, তুমি পার্টি করো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে পিক করেছিলেন। কয়েকদিন আগে মারা গেলেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব, উনি কিন্তু একজন ভালো ডাক্তার হিসেবে, এবং তার বাবা ছিলেন এক্স এমপি, তাদেরকে এনে কিন্তু উনি এই দল গঠন করেছিলেন যে ভালো মানুষগুলা এই দেশটাকে ভালোবাসুক, এই দেশে তার রাজনীতি করুক এবং দেশের উন্নতি করুক। আলটিমেটলি তাই হয়েছে। আপনার জাফরুল্লাহ চৌধুরী সাহেব, তার গণস্বাস্থ্য থেকে এখনও সবাই সেবা পায়। কিভাবে পারছে এগুলা? তাদের মধ্যে দেশপ্রেমটা ছিল। এখন রাজনীতির প্রতি সবাই একটা অনীহা তৈরি হয়েছে। এর জন্য দায়ী এই স্বৈরাচার ফ্যাসিবাদের যারা আছেন, এবং তারা এখনও চাচ্ছেন মানুষ যাতে রাজনীতি বিমুখ হয়। আপনি একটা হোস্টেলে, আপনি তো ক্যাম্পাস লাইফ পার করে আসছেন, হোস্টেলে যারা সিটে আছে তারা কেউ বলতে পারছে যে 5ই অগাস্টের আগে সে লীগের বাইরে অন্য কেউ করছে? একটা হোস্টেলে কেউ একটা সিটে থাকতে পারছে? কিন্তু সেখান থেকে এখন কিন্তু তারা পুনর্বাসিত হচ্ছে, সাধারণ স্টুডেন্টের লেবাসে। এইটাই হলো মূল সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার। সেখান থেকে আসলে আপনাদের আশঙ্কা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, শেষকে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।